দাদার যখন বিয়ে হলো তখন মা উঠে উঠে দাদার দরজার দিকে যেত, দরজার গর্ত দিয়ে ঘরের ভেতরে উঁকি মারত আর তারপর কানে হাত লাগিয়ে ফেরত চলে আসতো। মায়ের এই ধরনের কাণ্ড কারখানা দেখে আমার ভীষণ রাগ হতো। কোন মা এভাবে নিজের ছেলে বউয়ের ঘরের মধ্যে উঁকি দেয়? যখন মায়ের এরকম আচরণের জন্য আমি তাকে আটকাতাম আর জিজ্ঞাসা করতাম যে তোমার কি দরকার হয় দাদার ঘরে গিয়ে এরকমভাবে উকি ঝুঁকি মারার, তখন মায়ের চোখে জল চলে আসতো আর তখন সে তার কেঁপে যাওয়া হাত তুলে বলতো, আল্লাহ আমার ছেলেকে ক্ষমা করে দিও, সে আসলে এরকম নয়। তারপর বলতো, দেখবে আল্লাহ বৌমাকে ছেড়ে দেবেন না কখনোই। আমি মায়ের কথা শুনে কেঁপে উঠতাম আর তারপর জিজ্ঞাসা করতাম, মা আমাকে তো কিছু বলো যে আসলে কি এমন ঘটেছে। কিন্তু মা আমাকে কিছু বলতো না। আর তারপর সেই দিন থেকে আমার মা সব সময় আমাকে নিজের সাথে রাখতো, বৌদির কাছে যেতে দিত না। হঠাৎ করে একদিন মায়ের শরীর ভীষণ খারাপ হয়ে গেল আর তারপর সে আমার বিয়ে নিয়ে চিন্তা করতে লাগলো, কিন্তু সময় তাকে সেই সুযোগও দেয়নি। কিন্তু মারা যাওয়ার আগে সে আমাকে বলে গিয়েছিল, সোনা মেয়ে, নিজের বৌদির থেকে দূরত্ব বজায় রেখো আর রাতের বেলা নিজের দরজা ভেতর থেকে তালা দিয়ে শুয়ো আর বৌদিকে ভেতরে আসতে দিও না। আমি এরকমটাই করতাম। মায়ের মৃত্যুর কিছুদিন মাত্র কেটেছিল। একদিন বৌদি নিজের ঘরের মধ্যে রাতে ব্যথায় চেঁচাতে লাগলো। আমি ভুল করে দরজা খুলে বৌদির ঘরে চলে গেলাম, কিন্তু আমার পায়ের তলা থেকে তখন মাটি সরে গেল যেন। যখন বৌদি দরজা বন্ধ করে আমাকে, আমার নাম সালোনী, আমার বাড়ি চণ্ডীগড়, আমরা দুই ভাই বোন, আর আমার বাবা পুলিশের কনস্টেবলের চাকরি করত। শোনা যায় যে পুলিশরা নাকি ভালো হয় না, তারা ঘোষ নেয়। কিন্তু এরকম কথা যারা বলে তারা কেন এটা ভাবে না এরকম কোনো কাজ আছে কি যেখানে ঘোষ নেওয়া হয় না? আর সমস্ত মানুষ একরকম তো হয় না। কিছু লোকের খারাপ কাজ করার জন্য সেই দোষটা সবার উপরে এসে পড়ে। যেখানে খারাপ লোক আছে সেখানে ভালো লোকও তো আছে। আমার বাবাও ওই ভালো লোকেদের মধ্যেই একজন ছিল। প্রত্যেকটা মেয়ের জন্য তার বাবা তাই হিরে হয়। আর আমার বাবা তো ভালোর প্রতিমূর্তি তৈরি করেছিল আর প্রমাণ করেছিল যে সব পুলিশ একরকম হয় না। আমার মা বলতো যে যখন তাদের বিয়ে হয়েছিল তখন মায়ের বয়স 23 বছর আর বাবা 24 বছরের ছিল। বাবা বেরোজগার ছিল আর চাকরির জন্য চেষ্টা করছিল, কিন্তু যেখানেই সে চাকরির জন্য যেত সবাই এটাই বলতো যে প্রথমে তুমি আমাদের খেয়াল রাখো, তারপর আমরাও তোমার জন্য কিছু একটা ভাববো। আর বাবা এটা বলে উঠে যেত। ভগবানের কৃপায় আমার বাবা আমাকে কখনো ঘুষ নিতে শেখায়নি, আর আমিও নিজের সন্তানকে তা শেখাবো না। এজন্য আপনি আপনার চাকরি নিজের কাছে রাখুন, আল্লাহ আমাকে ভালো রোজগার নিশ্চয়ই দেবেন। তখন যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি হাসতে লাগলেন আর বাবাকে বললেন, এই জামানায় বিনা ঘুষে কোনো কাজই সহজে হয় না। যেখানেই চলে যাবেন ঘুষ ছাড়া আপনাকে কেউ সরকারি চাকরি দেবে না। বাবা বলেছিল যে আমি যে কাজই করব সেটা বিনা ঘুষেই করব, আর যদি চাকরি নাও পাই তাহলে সেটা আমার বাজে ভাগ্য, কিন্তু আমি আপনার মতো মানুষের পকেট ভরার জন্য একটা টাকাও দেব না। আর বাবা ঘরে চলে আসলো। কিছুদিন এভাবেই কেটে গিয়েছিল। তারপর একদিন মা বলল, চিন্তা করো না, ঈশ্বর ভালোই করবে। যে জিনিসটা কপালে লেখা আছে সেটা তুমি পেয়েই ছাড়বে। বাবা বলল, যেখানেই যাই সব থেকে আগে ঘুষের নামে মিষ্টি চাওয়া হয়। আমার পড়াশোনা কেউ দেখতো না, কিন্তু আমি ভেবে নিয়েছিলাম যে চাকরি আমি পাই না কেন, আমি আল্লাহকে সাক্ষী বানিয়ে আমি সেই কাজটাই সৎভাবে করে যাব। আর যে সমস্ত লোকেরা এটা বলে আমাকে অফিস থেকে বের করে দিত যে তোমার মতো লোকেরা কখনো চাকরি করতেই পারবে না, তাদেরকে আমি দেখাবো যে আল্লাহর কৃপায় এখনও এরকম লোক আছে যে কিনা ঘুষ না নিয়েও চাকরি করতে পারে। বাবা তাই এভাবেই নিজের চাকরি করার চেষ্টাটাকে বজায় রেখেছিল। একদিন সে বাজার থেকে ঘরে ফেরার সময় রাস্তায় দেখতে পেল দুটো লোক একটা লোককে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে আর তার থেকে টাকা পয়সা ছিনতাই করছে। সবাই পাশ দিয়ে যাতায়াত করছিল, কিন্তু কেউ সেই লোকটাকে সাহায্য করেনি। বাবা ভীষণ সাবধানে ওই দুটো চোরের মাথায় কিছু দিয়ে মেরেছিল। সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গিয়েছিল যে সেই দুটো চোর সামলাতে পারেনি আর নিজের মাথা ধরে পড়ে গেল।
তারপর সেই লোকটা যাকে ছিনতাই করা হচ্ছিল সে নিজের গাড়ি থেকে মোবাইল বের করে পুলিশকে ফোন করলো। কিছুক্ষণ পরে পুলিশ পৌঁছে গেল আর ওই চোর দুটোকে গ্রেপ্তার করে নিল। তখন ওই লোকটা আমার বাবাকে ধন্যবাদ দিল আর বলল যে এত লোকজন এখান দিয়ে যাতায়াত করছিল কিন্তু কেউ নিজেকে সমস্যায় ফেলতে চায়নি, কিন্তু আপনি আমার সাহায্য করেছেন। যতদিন আপনার মতো লোকেরা এই দুনিয়ায় থাকবে ভগবানের কৃপায় কেউ কারোর কিছু বিগড়াতে পারবে না। সাহায্যপ্রাপ্ত লোকটি বাবাকে বলল, আসুন আমি আপনাকে ঘরে পৌঁছে দিই। বাবা বলল, আমি আপনাকে সাহায্য করেছি, তার জন্য আমার পুরস্কারের প্রয়োজন নেই। সেই লোকটা বলল, আপনি ভীষণ ভালো মানুষ, আপনার সাথে দেখা করে আমি ভীষণ খুশি হলাম। আর তারপর বাবা ঘরে চলে এলো। কিছুদিন পরে বাবা আবার ইন্টারভিউয়ের জন্য গেল। আর যখন বাবার নম্বর আসলো সেই লোকটাই পুলিশের ইউনিফর্ম পরে চেয়ারে বসেছিল। যখন সে বাবাকে দেখলো অবাক হয়ে গেল। তখন সে বলল, দেখুন এটাকেই ভাগ্য বলে। আমি জানি আপনি একজন ভালো মানুষ, আর আমি যদি আপনাকে এই চাকরিটা দিই তাহলে আপনি বুঝবেন আমি আপনাকে আমার উপকারের বদলে চাকরি দিচ্ছি। বাবা বলেছিল এটি কোনো ভালো কাজের জন্য করা উচিত, কারণ যারা ভালো কাজগুলি মনে রাখে তাদের মধ্যে এই ইচ্ছাটি তৈরি হতে শুরু করে যে তারা অন্যকে তাদের প্রতি কৃতজ্ঞ দেখতে চায়। আমি যদি এই কাজ করতে সক্ষম হই তাহলে ঠিক আছে, না হলে আমাকে অনুমতি দিন। এখন সেই পুলিশ লোকটি বললেন, ঠিক আছে, আপনি যদি এটি করতে সক্ষম হন তবে আমরা আপনাকে ফোন করে জানিয়ে দেব। এরপর বাবা বাড়ি আসলো। আর তারপরে 1 মাস পরে বাবা চিঠি পেল যে বাবার পুলিশের চাকরি হয়ে গেছে। যেদিন বাবার জয়েনিংয়ের ডেট ছিল সেই দিন সেই পুলিশওয়ালা লোকটি, যে কিনা বাবার থেকে বড় ছিলেন, উনি বাবাকে বলেছিলেন, আপনি এই চাকরিটার জন্য সঠিক, এজন্য আপনি আজ এখানে। এটাকেই তুমি দয়া বা উপকার ভেবো না। বাবা মা ভীষণ খুশি ছিল। আর সময় এভাবেই কাটতে লাগলো। ভাইয়ের পড়াশোনা পুরো হয়ে গেল, তারপর সেও ব্যাংকে চাকরি পেয়ে গেল। মা বাবা ভীষণ খুশি ছিল এবং একটা ভালো জীবন কাটাচ্ছিল তারা। বাবার সার্ভিস শেষ হতে 1 বছর বাকি ছিল। বাবা আমার সম্বন্ধ দূর সম্পর্কের একটা মাসির বাড়িতে আর ভাইয়ের সম্বন্ধ নিজের এক বন্ধুর বাড়িতে করেছিল। ব্যাস শুধুমাত্র বিয়ে করতেই বাকি ছিল। বাবা এখনো পর্যন্ত বাড়ির সম্পত্তি কিচ্ছু বানায়নি। বাবার কাছে যে মোটর সাইকেলটা ছিল সেটাও চাকরির আগেকার। বাবা বলতো যে যতটা আমার বেতন সেটা দিয়ে খাওয়াই সম্ভব, আর সেটাও লুটের মালের মতোই ভেবে নেওয়া উচিত। বাবা একদিন ডিউটিতে ছিল আর প্রধান সড়কে সে ডিউটি করার জন্য দাঁড়িয়েছিল, যখন তার সামনে কিছু লোক জোর জবরদস্তি করে কিছু মহিলা আর কিছু বাচ্চাকে ধরে নিয়ে যেতে লাগলো। বাবা যখন চেকিং করার জন্য তাদেরকে আটকালো, বাবার সাথে ডিউটিতে থাকা একজন অফিসার বলেছিলেন, আপনি এদেরকে যেতে দিন, এরা আমার চেনা জানা লোক। বাবা বলেছিল সন্দেহ আছে, এজন্যই এদের চেকিং করতে চাই। বাবা নিজের অফিসারের কথায় সন্দেহ ছিল, এজন্য বাবা আগে থেকেই সিনিয়র অফিসারদের এই কথা জানিয়ে রেখেছিল। এদের মধ্যে একজন মহিলা বাবাকে ইশারায় হাত জোর করে সাহায্য চাইছিল। বাবা সেই লোকগুলোকে বলল, আপনারা সবাই গাড়ি থেকে বাইরে আসুন, আপনাদের গাড়ির তল্লাশি নিতে হবে। ওরা বাবার সাথে কথা বাড়াতে লাগলো আর বলতে লাগলো, দয়া করে আমাদের যেতে দিন, আমাদের খুব তাড়া আছে। বাবা বলল, তোমরা এই বাচ্চাগুলোকে আর এই মহিলাদের যেতে দাও আর নিজেদেরকে পুলিশের কাছে সঁপে দাও, তোমাদের জন্য এটাই ভালো হবে। কিন্তু তারা মানেনি। যখন দূর থেকে পুলিশের দ্বিতীয় গাড়ি দেখা গেল তারা জবরদস্তি পালাতে লাগলো। আর তখনই বাবা একটা লোককে ধরে ফেললো। ওই লোকটার সাথে যারা ছিল তারা ওই লোকটাকে ছেড়ে পালাতে লাগলো। তখনই বাবা পালিয়ে যাওয়া লোকগুলোর ওপর গুলি চালিয়ে দিল, আর সে ওই সময়ই মারা গেল। আর যে লোকটাকে ধরেছিল ওই লোকটা চালাকি করে বাবার পিস্তল কেড়ে বাবাকে গুলি চালিয়ে দিল। অন্য লোকটা গাড়ি নিয়ে পালানোর আগে অন্য দিক দিয়ে পুলিশ এসে পৌঁছে গিয়েছিল। পুলিশ পালাতে যাওয়া লোকটাকেও ধরে নিল। আর বাবাকে নিয়ে যখন হসপিটালে পৌঁছালো তখন আমার বাবা এই দুনিয়া থেকে চলে গিয়েছিল। যে পুলিশ অফিসার বাবার সাথে ডিউটিতে ছিল তাকেও গ্রেপ্তার করা হলো, কেননা তাকেও সন্দেহ করা হয়েছিল। যখন খোঁজ নেওয়া হলো তখন জানা গেল যে
যে অফিসার বাবার সাথে ডিউটিতে ছিল সে নিজে ওই লোকগুলোর সাথে মিলেছিল। কিন্তু আফসোস, যতক্ষণে সব কিছু জানা গেল বাবা এই দুনিয়ায় নেই। আমার বাবা শহীদ হয়ে গিয়েছিল। বাবা চলে যাওয়ার পর আমাদের উপর সমস্যার পাহাড় ভেঙে পড়ল। মা আমাদের ভাই বোনকে ভীষণ সমস্যার মধ্যে সামলাচ্ছিল। বাবার চলে যাওয়ার দুঃখ আমি সহ্য করতে পারছিলাম না। আমি অসুস্থ হতে লাগলাম। মা আর দাদা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল যে এটা এমনই দুনিয়া, এই দুনিয়া থেকে একদিন চলে যেতেই হয়। তুমি নিজেকে সামলাও আর একটুখানি কিছু খাও। তোমার জন্য আমি আর মাও কোনো খাবার খাইনি, কিন্তু আমার কোনো জ্ঞানই ছিল না। দাদা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল আর মা বলল, সালোনি, আমাদের জন্য না হয় বাবার কথা মনে করে খেয়ে নাও, তোমার বাবার আত্মার কষ্ট হবে ভেবেছো? তখন আমি বেশ কয়েকদিন পর খাবার খেয়েছিলাম। এভাবেই 1 বছর কেটে গেল। একদিন মা বলল, তোমার ভাই কিছু সমস্যার মধ্যে আছে, তুমি জিজ্ঞাসা করো, তোমাকে তো কোনো কথা লুকায় না। দাদা যখন ঘরে আসলো সোজা নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পরে মা বলল, যাও নিজের দাদাকে গিয়ে বলো খাবার খেতে। আমি বললাম, দাদা কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে? আমাকে বলো। দাদা বলল, কিছু না, আমি একটু ক্লান্ত হয়ে গিয়েছি, একটু আরাম করতে চাই। আর সেই দিন দাদা প্রথমবার আমাকে মিথ্যে কথা বলল। কিছু তো অবশ্যই ছিল, কিন্তু দাদা সেটা বলতে চায়নি। অনেক দিন ধরে মায়ের শরীর খারাপ ছিল। একদিন দাদা ব্যাংক যাচ্ছিল, আমি বললাম, দাদা মায়ের শরীর কিছু ঠিক না, একটু ডাক্তার দেখিয়ে দাও। দাদা বলল, আমার এমনিতেই দেরি হয়ে গেছে, অন্য দিন ডাক্তার দেখিয়ে দেবো, আজ তুমি বুঝিয়ে ওষুধ খাইয়ে দাও মাকে, যেটা খেয়ে মায়ের শরীর একটু ঠিক হয়ে যাবে। ভাইয়ে চলে যাওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম যে কি জানি তার কি হয়েছে। দাদা প্রথমে তো এরকম করতো না, এখন তো যখনই কথা বলতে যাই তখনই রেগে গিয়ে উত্তর দেয়। তারপর একদিন দাদার কোথাও নিমন্ত্রণে যাওয়ার কথা ছিল, আমাকে তাই সে বলল, আমার নতুন জামা কাপড়গুলো ইস্ত্রি করে দিও। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, আমি অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। যখন দাদা বাড়ি আসলো আর বলল, সালোনি জামা কাপড় আমার ঘরে রেখে এসো, তখন আমি রান্নাঘরে ছিলাম, আমি শুনতে পাইনি। আর দাদা যখন বাইরে এসে দেখলো যে কাপড় রাখা নেই আর আমি এদিকে খাবার বানাচ্ছি, তখন জোরে চিৎকার করে আমাকে বলল, তুমি কি কালা হয়ে গেছো, তুমি শুনতে পাও না? কখন থেকে আমি তোমাকে চিৎকার করে ডাকছি, আমার কাপড় কোথায়? আমি বললাম, দাদা সেটা তো আমি ভুলেই গেছি, ইস্ত্রি করতে ভুলে গিয়েছি। ভাই বলল, বাকি সমস্ত কিছু মনে থাকে তাই না? কি বানিয়েছো, রান্না করেছো, কি খেয়েছো, শুধুমাত্র এটাই মনে নেই যেটা আমি তোমাকে বলেছিলাম? আমি বললাম যে দিব্যি করে বলছি দাদা, সত্যি আমার মনে ছিল না, তুমি তো জানো আগে কখনো এরকম হয়নি। দাদা রেগে গিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আমি মাকে বললাম, দাদার কি হয়েছে, আমাকে এত রাগ দেখাচ্ছে কেন? মা বলল, কিছু না, হয়তো নিজের কাজ নিয়ে সমস্যায় আছে, তুমি চিন্তা করো না, ঘরে যখন আসবে তখন আমি কথা বলবো ওর সাথে। বাবা চলে যাবার পর বাড়িতে অদ্ভুত একটা পরিবেশ ছিল। দাদা কথায় কথায় রাগ করত আর মায়ের সাথে ঝামেলা করত। যখন কি না আগে দাদা এরকম ছিল না, আমাদের যে কোনো সমস্যা সে নিজের কাজ ছেড়ে দৌড়ে আসতো। কিন্তু এখন মা জ্বরের মধ্যে পড়ে কষ্ট পাচ্ছিল, কিন্তু দাদা কোনো পরোয়াই করতো না। না জানি আমার ঘরে কার নজর লেগে গেছে। আমি নিজেই মাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। আমি দাদাকে ফোন করলাম আর মায়ের শরীর খুব খারাপ বললাম। তাকে বললাম, ডাক্তারের কাছে মাকে নিয়ে এসেছি দাদা, তুমিও চলে এসো। তখন সে বলল, আমি আমার কাজে ব্যস্ত আছি, তুমি মাকে নিয়ে ঘরে চলে যেও। দাদার সাথে কথা বলার সময় আমি অন্য কারোর আওয়াজ পেলাম যেন ফোনে, আর আমি চিনতে একটুও ভুল করিনি, কেননা ওই আওয়াজটা আমার মামির ছিল। দাদাও ওখানে কি করছিল আর আমাকে মিথ্যা কেন বলল? দাদা এটা তো জানতো যে মামা মামি আমাদের সাথে কি না করেনি, তারা তো আমাদের ভালোই ভাবে না। বাবা চলে যাবার পর কখনো এসে আমাদের খবর পর্যন্ত নেয়নি, বরং একদিন আমাদের ঘরে এসে মায়ের থেকে 3 লাখ টাকা চেয়ে বসলো। মা বলেছিল, এত টাকা আমাদের কাছে কোথা থেকে আসবে? তখন মামা বলতে লাগলো, তোমার বর তো পুলিশ ছিল, আর পুলিশদের তো ঘোষের রোজগার হয়েই থাকে। মা বলেছিল, ব্যাস
অনেক হয়েছে, তুমি ভালো করেই তো জানো যে সে কখনো কাউকে ঠকিয়ে একটা পয়সা নিজের জন্য রাখেনি। আর তুমি কি বুঝবে ভালো মন্দের মধ্যে তফাৎ? তুমি তো সারা জীবন নিজের বউকে দমিয়ে রেখেছো আর অন্যান্যদের ধোঁকা দিয়ে কাটিয়ে দিয়েছো। মামা আমাদেরকে খারাপ ভালো সব কিছু বলে সেখান থেকে চলে গেল, আর তখন থেকে মামা আমাদের ঘরে আসা যাওয়া করা ছেড়ে দিয়েছিল। আর আজ দাদা তাদের ঘরেই বসেছিল, আমার বিশ্বাসই হচ্ছিল না। তারপর ভাবলাম যে না, এটা আমার মনের ভুল হতে পারে। আমার সেই দাদা যে কখনো আমার জন্য পারলে প্রাণ দিয়ে দিত, সে আমাদের থেকে আলাদা থাকতে শুরু করেছিল। আর এই চিন্তায় মা অসুস্থ হয়ে গিয়েছিল। কিছুদিনের মধ্যে মায়ের শরীর ঠিক হলো। তখন ভাই একদিন মাকে এসে বলল, আমি মামার মেয়ে রিনাকে বিয়ে করতে চাই, তোমাকে আমার সাথে যেতে হবে। মা বলল, তোমার সম্বন্ধ তোমার বাবা নিজের বন্ধুর মেয়ের সাথে ঠিক করে গেছে, আর তোমায় সেটা বলেও ছিল। সেই সময় তুমি তো রাজি ছিলে, এখন কেন নিজের বাবার দেওয়া কথা তুমি অমান্য করতে চাও? আমি তোমাকে একদম অনুমতি দেব না। আজকেই গিয়ে আমি ওদের সাথে বিয়ের তারিখ পাকা করব। তো তারা কবে থেকে অপেক্ষায় আছে। একবার তারা জিজ্ঞাসাও করেছে যে কবে বিয়ের জন্য তৈরি হব আমরা। আমি এবার আর দেরি করতে চাই না। সেই সময় তোমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছিল তোমাকে জিজ্ঞাসা করেই নিয়েছিল, কিন্তু দাদা পরিষ্কার বলে দিল যে আমি মামার মেয়ে রিনাকেই বিয়ে করব। যদি তুমি সঙ্গ না দাও তাহলে আমার মৃত্যুর জন্য তুমি দায়ী হবে। আমি রিনাকে বিয়ে করার জন্য কথা দিয়েছি, আর মামিও রাজি আছে। মামি বলেছে নিজের মাকে নিয়ে এসো, কবে থেকে তোমার জন্য অপেক্ষায় আছে, তোমাকে ভীষণ ভালোবাসে। জানি না কেন তুমি মামিকে বুঝতেই পারো না। মা বলল, ঠিক আছে, ভালোভাবে চিন্তা করে নাও। তুমি নিজেও জানো না তোমার মামি কিন্তু আলাদা মেজাজের মানুষ। কাল তোমাকে পস্তাতে না হয়, তখন তুমি যেন বলো না যে মা আমাকে বারণ করেনি কেন। ভাই বলল, যদি আমার সাথে না যেতে চাও তাহলে যেও না, কিন্তু এভাবে কথা বলার কোনো দরকার নেই। আমি আর মা ভীষণ চিন্তায় পড়ে গেলাম। আমাদের এত ভালো ঘর ছিল, যেটা অদ্ভুত হতে লাগলো, আর দিনের পর দিন পরিস্থিতি খারাপ হতে লাগলো। দাদা মামার মেয়েকে বিয়ে করে নিল। আমি দাদাকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু সে রাজি হয়নি, আর নিজের জেদ সে পুরো করলো। মামার মেয়ে রিনা নিজের মায়ের মতন ভীষণ জ্বালাচ্ছিল। ভাইয়ের সামনে এসে খুবই আস্তে কথা বলতে, কিন্তু যেই ভাই ঘর থেকে বেরিয়ে যেত তখন বৌদির ব্যবহার মায়ের সাথে অদ্ভুত হয়ে যেত। যখন আমি এই ব্যাপারটা নোট করলাম, তখন আমার বড় অদ্ভুত লাগলো। দাদার যখন বিয়ে হলো তখন মা উঠে উঠে দাদার দরজার দিকে যেত, দরজার গর্ত দিয়ে ঘরের ভেতরে উঁকি মারত। মায়ের এই ধরনের কাণ্ড কারখানা দেখে আমার ভীষণ রাগ হতো। আমি মাকে জিজ্ঞাসা করলে সে আমাকে কিছুই বলতে চাইতো না, কিন্তু মাসিকে সে সমস্ত কথা বলতো, আর তাকে বলতো যে তুমি তাড়াতাড়ি এখানে এসো। মা সবসময় চিন্তায় থাকতো আর আল্লাহর কাছে প্রার্থনা করতো, আমার ছেলেকে ক্ষমা করে দিও। আর আমাকে বলতো, তোমার বৌদি রাত হতেই যে ধরনের কাণ্ড কারখানা করে, তুমি দেখো তোমার বৌদিকে আল্লাহ ছাড়বে না। আমি মায়ের কথা শুনে কেঁপে উঠতাম। বৌদি কয়েকদিন থেকেই দাদাকে এই ব্যাপারে উস্কাতে লাগলো যে নিজের বোনের বিয়ে তার দাদার সাথে করে দিতে হবে, আর দাদা তো সেটাই করতো যেটা বৌদি চাইতো। দাদা মাকে বলল, সালনের জন্য খুব ভালো একটা সম্বন্ধ আছে, কিন্তু মা বলল আমার মেয়ের বিয়ে অনেক আগেই তার মাসির ছেলের সাথে ঠিক হয়ে আছে। তোমাকে তো তোমার বউ অন্ধ করে দিয়েছে, তোমার চোখে তো তোমার মা বোন আসেই না। তুমি আমার মেয়ের থেকে দূরে থাকো, তোমার জন্য সব কিছু বরবাদ হয়ে গেল। আমার ফুলের মতো মেয়ে তোমার বউয়ের কাজের বোঝায় দমে গিয়েছে। তোমার বউ না জানি ঘরের মধ্যে সারাদিন কি করতে থাকে, বাইরে তো তার কোনো কাজই নেই। আমি অসুস্থ, ও আমাকে সামলাবে নাকি তোমার বউকে? দাদা বলল, মা এবার চুপ করো, তুমি তো আবার শুরু হয়ে গেলে রিনার বিরুদ্ধে, আর এজন্যই তুমি এই ধরনের কথা বলছো। মা বলল, এখনো সময় আছে, সামলে যাও, না হলে অনেক পস্তাবে। দাদা মায়ের কথায় বাইরে বেরিয়ে গেল। আমার মা সারাক্ষণ আমাকে নিজের সাথে রাখতো, বৌদির কাছে সে যেতেই দিত না আমাকে। কিছুদিন ধরে মায়ের শরীর একটু খারাপ হতে লেগেছিল, আর আমার বিয়ের চিন্তা তাকে চিন্তায় ফেলে দিয়েছিল, কিন্তু সময় তাকে এতটা সুযোগ দিল না। মৃত্যুর আগে সে আমাকে এটা বলে গেল,
নিজের বৌদির থেকে দূরে থেকো আর রাতে নিজের ঘর তালা দিয়ে ঘুমিও, বৌদিকে ভেতরে যেতে দিও না। আমি এরকমটাই করতাম। মায়ের চলে যাওয়ার 1 মাসও হয়নি, হঠাৎ একদিন বৌদি ব্যথায় চিৎকার করতে লাগলো। আমি ভুল করে দরজা খুলে বৌদির ঘরে চলে গেলাম, কিন্তু তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল, কেননা আমার ভেতরে যেতেই বৌদি দরজা বন্ধ করে দিল আর তারপর অদ্ভুত আওয়াজ করে কিছু পড়ে আমার মুখে ফু দিতে শুরু করলো। আমি দরজা খুলে বাইরের দিকে পালাতে গেলাম, আর ঠিক তখনই আমি আমার মাসির সাথে ধাক্কা খেলাম। মাসির সাথে একটা বুড়ি মহিলা ছিল, উনি বললেন, চিন্তা করো না, আমি এসে গিয়েছি। ওই মহিলা কিছু পড়া শুরু করলো, তখনই বৌদি অদ্ভুত আওয়াজ করে বলতে লাগলো, বুড়ি মহিলা, আমার হাতে কি তুই মরতে চাস? চলে যা এখান থেকে, আর স্যালোনি তোর বিয়ে তো আমি আমার ভাইয়ের সাথেই করিয়েই ছাড়বো। আমার ভাগ্য ভালো ছিল যে সেই সময়েই দাদা ঘরে চলে আসলো। দাদাও সব কিছু জেনে গেল। ওই বুড়ি মহিলা কোনো মন্ত্র জানতো, আর দাদাকে ওই মহিলা একটা করে কালো সুতো ধরিয়ে দিল আর বলল, এটাকে ছাড়বে না, আর জোরে আওয়াজ করে কিছু পড়তে শুরু করলো। বৌদিও অদ্ভুত আওয়াজ করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমার কোনো ভুল নেই, আমাকে আমার মা যা বলেছে আমি সেটাই করেছি। কিন্তু এই বুড়ি মহিলা কিছু পরে আমার বৌদির মুখে ফু দিতে লাগলো আর বলতে লাগলো, স্যালোনির মাকে যে মেরেছিল সে এই মেয়েটাই, তার কোনো অসুখ ছিল না, এই মেয়েটাই তার প্রাণ নিয়ে নিয়েছে। এই লেবুর মধ্যে মন্ত্র করে রাখতো আর ওই লেবুর রস বের করে নিজের বরকে খাওয়াতো। এর হৃদয় আর মাথা যার জন্য কাজ করতো না, যাতে দাদা নিজের পরিবারকে ঘৃণা করে আর একে ভালোবাসে। হঠাৎ সে দাদার পায়ের কাছে বসে সব খুলে বলতে লাগলো। আসলে মামি নামক ডাইনি পুরো পরিবারে বিখ্যাত ছিল। সে প্রথমে আমার ভাইকে নিয়ন্ত্রণ করে, তারপর নিজের মেয়ের সাথে বিয়ে দেয়। আমার বৌদি প্রতিদিন রাতে ঘরে একটি বাতি জ্বালাতো, যাতে আমার ভাই তার নিয়ন্ত্রণে থাকে এবং এই বাড়িতে যাতে কেবল আমার বৌদি শাসন করে। আন্টির আসতে দেরি হয়ে গেল। মা মারা যাওয়ার আগে কেন সে আসলো না, কিন্তু আজ বাড়িতে এসেই জানা গেল পুরো সত্য। আমার দাদা সব জানলো। দাদার সাথে সাথে স্ত্রীকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এখন দাদা কাঁদছিল। খালা আমার কাছে বসেছিলেন। আন্টি বললেন, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমি খালাকে জড়িয়ে ধরে কাঁদছিলাম। কি অত্যাচার করেছে আমাদের আপনজন। আমার মাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তারা কি পেল? যারা আমার প্রিয়জনকে আমার কাছ থেকে ছিনিয়ে নিল, তারা আমার মায়ের কতই না ক্ষতি করলো। তারপর আমি আন্টিকে জিজ্ঞেস করলাম, তুমি এসব জানলে কিভাবে? তখন খালা বলল, তোমার মা এই সত্যটা জানতে পেরেছিল, তিনি আমাকে এখানে ডেকেছিলেন, কিন্তু টিকিট দেরিতে পাওয়ার সময় মতো পৌঁছাতে পারেনি। দাদা তখনও কাঁদছিল, কিন্তু এখন সময় কেটে গেছে। তবে এতে আমার দাদারও দোষ ছিল না। কালো জাদু একজন ব্যক্তিকে নিজের নিয়ন্ত্রণে থাকতে দেয় না। জাদুকরি যা বলে মানুষ তাই করে। দাদা আমার কাছে ক্ষমা চায়। আমি ক্ষমা করে দিয়েছিলাম, কারণ দাদা ভালো মানুষ ছিল। যারা আমাদের সর্বনাশ করেছে তারা হলেন চাচা, খালা এবং তাদের মেয়ে। তার কয়েক বছর পরে রিনা একটি দুর্ঘটনার সম্মুখীন হয় এবং সে মারা যায়। মেয়ের দুঃখে চাচি পাগল হয়ে গেছে। হাতের সাথে মামার পাও ভেঙে গেছে। এই ঘটনার পর 3 বছর হয়ে গেছে। যখনই আমি এসব মনে করি আমার আত্মা কেঁপে ওঠে, কিন্তু আজও মনে হয় যেন গতকালের ঘটনা। আর বাবা যেখানে ঠিক করেছিলেন ভাইয়ের সম্পর্ক, সেখানে ভাইয়ের বিয়ে হয়। আমার বৌদি খুব সুন্দর। তারপর কয়েকদিন পর আন্টি বিয়ে করে আমাকে তার বাসায় নিয়ে গেল। এখানে সবাই খুব সুন্দর। আমার স্বামী অমরজিৎ আমার খুব যত্ন নেয়। খালা পাগল হয়ে গেছে আর সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর চাচা খাটের উপর শুয়ে আছে। তিনি তার কর্মের জন্য শাস্তি পেয়েছেন। পরিশেষে আমি শুধু এটুকুই বলতে চাই যে একজন মানুষ কেন এরকম কাজ করতে গিয়ে ভুলে যায় যে সে যা করছে তা তার কাছে ফিরে আসবে।
ধন্যবাদ বন্ধুরা।